আসসালামু আলাইকুম। মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। স্বৈরাচার শেখ হাসিনার সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি সহ ৫ জনকে নতুন মামলায় কারাগারে পাঠানো হয়েছে। সকাল ৮টার দিকে শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালত ৩ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে রাজধানীর বাড্ডা থানায় পৃথক ৩ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে পৃথক ৬টি হত্যা মামলায় সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে, যার মধ্যে আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা, লালবাগ থানার আইডিয়াল কলেজ শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা সহ বাড্ডা থানায় পৃথক ৪টি হত্যা মামলা রয়েছে। পাশাপাশি বাড্ডা থানার আরও ২ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবির আদালত। আশুলিয়ার জিরাবো এলাকায় শ্রমিকদের মধ্যে সংঘর্ষ চলাকালে রোকেয়া বেগম নামের এক তৈরি পোশাক কারখানার শ্রমিকের মৃত্যুর ঘটনায় শিল্পাঞ্চল জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। অধিকাংশ কারখানা খোলা হলেও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২৮টি কারখানা এখনও খোলেনি। এই নিয়ে শিল্পাঞ্চলে বন্ধ রয়েছে ১৯৩টি কারখানা। বিজিএমইএ এর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেছেন, টানা অস্থিরতার কারণে যেসব কারখানা বন্ধ করা হয় পরিস্থিতি পর্যবেক্ষণ করেই কারখানা খোলার সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। এদিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় ভারতীয় মালিকানাধীন পার্ল গার্মেন্টস ৭৫ জন শ্রমিককে বরখাস্ত করায় অসন্তোষ বিরাজ করছে। কারখানা কর্তৃপক্ষ বলছে তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়ে বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্ত করা শ্রমিকরা বলছেন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করার কারণে তাদের বরখাস্ত করা হয়েছে। ওদিকে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়ায় স্বস্তি প্রকাশ করেছে তৈরি পোশাক রপ্তানিকারক মালিকদের সমিতি বিজিএমইএ। আমাদের মালিক বলে গেছে একটা শ্রমিকও সাসপেন্ড হবে না, কিন্তু আমাদের ৭৫ জনকে কোনো কারণ ছাড়াই সাসপেন্ড করছে। ৭৫ জন কি রাস্তায় দাঁড়াইছিল? এই ৭৫ জনে কি আন্দোলন করছে? তাহলে কেন ৭৫ জনের নাম আসলো? এখন তো ডিউটি শুরু হয় না। সাভারে স্বৈরশাসক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ ২৫০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সকালে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত অটোরিকশা চালক রফিকুল ইসলামের বড় ভাই রমজান আলী। মামলার এজাহারে উল্লেখ করা হয় ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই দিন বিকেলে বিজয় মিছিল নিয়ে সাভার থানার দিকে যাবার পথে থানা রোডে ছাত্র জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়ে পুলিশ। অন্যান্যের সাথে গুলিবিদ্ধ হয়ে মারা যান অটোরিকশা চালক রফিকুল ইসলাম। মামলায় ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়েছে। হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে ঢাকার ধানমন্ডি এলাকার একটি প্রাইভেট হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব ৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল জানান, গোপন খবরের ভিত্তিতে ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে যৌথ অভিযান চালিয়ে আতাউর রহমান সেলিমকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে হবিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হবিগঞ্জ শহরে গুলিবিদ্ধ হয়ে ২ যুবক মারা যায়। ওই দুটি হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় আতাউর রহমান সেলিম এজাহারভুক্ত আসামি। রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে সাভার এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আবদুল্লাহ আবু তাহির, অটো চালক মানিক মিয়া, ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম মিরাজ, স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন এবং সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন হত্যা মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে ঢাকায় পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে র্যাব।
যান্ত্রিক ত্রুটির কারণে আগারগাঁও মতিঝিল রুটে মেট্রো রেল সাময়িক বন্ধ রয়েছে। এতে বিপুল সংখ্যক যাত্রী ভোগান্তির মধ্যে পড়েছে। মেট্রো রেলের সর্বশেষ খবর জানাতে রাজধানীর ফার্মগেট এলাকায় আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আপেল, মেট্রো রেল কখন চালু হতে পারে এ বিষয়ে কি কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, সকাল থেকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত যে মেট্রো রেলের রুট, সেই ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আর আপনি যে প্রশ্নটি করলেন যে কখন আবার চালু হবে, আমরা কথা বলেছি কর্তৃপক্ষের সঙ্গে। তারা যেটি বলছেন যে যান্ত্রিক ত্রুটির কারণে আসলে এই রুটে ট্রেন চলাচলটি বন্ধ রয়েছে। এই জন্য তারা কাজ করছেন। কিছুটা সময় তারা চেয়েছেন যে তারা কাজ করছেন, অথবা যখনই হয়ে যাবে, অর্থাৎ তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। তার কারণ হচ্ছে এই আগারগাঁ থেকে অর্থাৎ মতিঝিল পর্যন্ত যে রুট, এটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ অফিস পাড়া রয়েছে, আদালত। এই কিছুক্ষণ আগে আমি যখন ফার্মগেটে তো অনেকের সাথে কথা বললাম, অনেকে কিন্তু জানেই না যে আসলে এই ফার্মগেটেও যে রেল চলাচল আসলে বন্ধ রয়েছে। তবে সব কিছু মিলে যদি বলে রাখি যে সাধারণ মানুষ চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে যাতে এই ট্রেন চলাচল অর্থাৎ যাতে স্বাভাবিক হয়ে আসে। এবং বলে রাখি যে এই যে সমস্যার কারণে মূলত হচ্ছে যে সড়কও কিন্তু আসলে প্রভাব পড়ছে। আমরা যেটি দেখছি যে আসলে অনেক সহজেই কিন্তু আসলে মেট্রো রেল নিয়ে আসলে যাতায়াতকারীরা কিন্তু অনেকটাই জনপ্রিয় হয়েছে এই মেট্রো রেল। তো বলে রাখি যে মাঝখানে যে বন্ধ ছিল, এই জন্য কিন্তু চরম ভোগান্তিতে পড়েছিল সাধারণ মানুষ। আবার যখন চলাচল শুরু হয়, অর্থাৎ তখন কিন্তু অনেকটাই স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে। আবার যে সাময়িক যে একটি সমস্যার কারণে যে মূলত হচ্ছে আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত যেটি বন্ধ রয়েছে, তারা চাচ্ছেন যে যাতে এটিতে তাড়াতাড়ি খুলে দেওয়া হোক। কেননা অনেকে, আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে অনেকে যারা উত্তরা থেকে আসছেন, মিরপুর, আগারগাঁ থেকে তারা নেমে কিন্তু আবার বিকল্প কোনো পথে অর্থাৎ বিকল্প পরিবহন করে কিন্তু আবার তাদের এই ফার্মগেট, কারণ বাজার, মতিঝিলের দিকে, হাইকোর্টের দিকে আসলে যেতে হচ্ছে। তবে সব মিলে বলে রাখি যে এখনও কাজ চলছে। আশা করা হচ্ছে যে হয়তো দ্রুত সময়ের মধ্যে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসবে। জানছিলাম মেট্রো রেল চালুর খবর। বরগুনায় টানা কয়েকদিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে আমনের বীজতলা, ভেসে গেছে আউশের পাকা ধান, ক্ষতিগ্রস্ত হয়েছে শীতকালীন আগাম সবজির আবাদ। বরগুনা থেকে সোহেল হাফিজের রিপোর্ট। বর্ষা পেরিয়ে এসেছে শরৎ। বছরের এই সময়ে অনেক কৃষক আমনের বীজ রোপণ করছিলেন। কেউ কেউ প্রস্তুতি নিচ্ছিলেন আউশের পাকা ধান কাটার। অন্যদিকে অনেক কৃষকই ব্যস্ত ছিলেন শীতকালীন আগাম সবজি চাষে। ঠিক এমন সময় কৃষকের সকল স্বপ্ন ভাসিয়ে দিয়েছে টানা কয়েকদিনের ভারী বর্ষণ। ধান নাই, খাইবে চলবে কিভাবে, বেচবে কেনবে, খাইবে কিভাবে, নাই কিচ্ছু। এখন ধান পালা বীজ সবকিছুই তলাইয়ে গেছে। এখন আমরা কি করবো নিজেরাই বলতে পারছি না। ও ধানের বর্ষা নি বর্ষা, এরপরে বীজ করছি যে বীজ রোপণ করবো, হ্যাঁ বীজের উপরে এখন এক হাত পানি, বীজ শেষ, এককাল গুলিয়ে গেছে। কিভাবে যে আমরা মানে খেত লাগামো এটা আমরা নিজেরাই বলতে পারতেছি না। যদি সরকার থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করে হয়তো আমরা বাঁচিয়ে থাকতে পারবো। এ বর্ষণে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে এ ক্ষতি পুষিয়ে উঠতে দিশেহারা এখন ক্ষতিগ্রস্ত কৃষকরা। তো এই মুহূর্তে আসলে পুরোপুরি ক্ষতি কৃষকদের পক্ষে কাটিয়ে ওঠা সম্ভব নয়, এবং কৃষি বিভাগ তাদের সাথে রয়েছে, এবং পাশাপাশি সম্পূর্ণ ক্ষতি ব্যাপারটা আমাদেরকে জানাতে হলে আরও হয়তো 2 থেকে 3 দিন সময় লাগবে। দ্রুততম সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা প্রদানের দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।